হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে ফ্রান্সের বিখ্যাত কবি আর্থার রিম্বার্ডের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি পড়াবো। এই কবিতাটি সম্পর্কে ফার্স্টেই আমাদেরকে কতকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট জেনে রাখতে হবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো সেই পয়েন্টগুলো একে একে আমরা জেনে নিই। দেখো, ফার্স্টেই আমি এখানে লিখেছি দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই আর্থার রিম্বার্ড। অর্থাৎ এই যে কবিতাটি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটি আর্থার রিম্বার্ডের দ্বারা রচিত বা আর্থার রিম্বার্ড কিন্তু লিখেছেন। আর্থার রিম্বার্ড ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট, স্পেশালি নোন অ্যাজ বয় পোয়েট অ্যান্ড অলসো নোন অ্যাজ সেকেন্ড গ্রুপস ওয়ার পোয়েট। অর্থাৎ আর্থার রিম্বার্ডকে আমরা জানি কী হিসেবে, না তিনি ফ্রেঞ্চ কবি, অর্থাৎ ফ্রান্সের তিনি কবি ছিলেন। কেন ফ্রান্সের কবি অর্থাৎ ফ্রেঞ্চ পোয়েট নামে বিবেচিত? কারণ তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি ফ্রেঞ্চ পোয়েট হিসেবে গণ্য। আর তিনি কি নামে পরিচিত? আমি দেখো এখানে বলেছি বয় পোয়েট। বয় পোয়েট তাকে এই জন্যই বলা হয় কারণ তিনি তার টিন এজে, অর্থাৎ তার যে এই যে আমরা জানি যে 13 থেকে 19 অবধি বলা হয় টিন এজ, অর্থাৎ এই টিন এজের মধ্যে কিন্তু তিনি তার সমস্ত লেখাগুলো কিন্তু লিখেছেন, সেই জন্যই কিন্তু তাকে আমরা বয় পোয়েট হিসেবে জানবো বা গণ্য করেছি। ওকে, আর আমি দেখো এখানে লাস্টে একটা পয়েন্ট অ্যাড করেছি যে হি অলসো নোন অ্যাজ সেকেন্ড গ্রুপস ওয়ার পোয়েট। সেকেন্ড গ্রুপস ওয়ার পোয়েট কেন বলেছি? অর্থাৎ দ্বিতীয় যে দল আছে ওয়ার পোয়েট, অর্থাৎ যুদ্ধ লেখার যে যুদ্ধের যে বিপক্ষে আছেন কবিরা, সেই বিপক্ষের কবিদের মধ্যে কিন্তু আর্থার রিম্বার্ড একজন, অর্থাৎ তিনি কিন্তু অন্যতম। ওকে, এখানে দেখো ওয়ার পোয়েট যেটা আছে সেই ওয়ার পোয়েটকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ দেখো আমি লিখেছি ওয়ার পোয়েটস ডিভাইডেড ইনটু টু গ্রুপস, ফার্স্ট গ্রুপস ওয়ার পোয়েট অ্যান্ড সেকেন্ড গ্রুপস ওয়ার পোয়েট। অর্থাৎ প্রথম একটা দল আছে যুদ্ধ লেখার কবিতা এবং সেকেন্ড গ্রুপস ওয়ার পোয়েট আছে। দেখো ফার্স্ট গ্রুপের যারা পোয়েট অর্থাৎ কবি ছিলেন তারা কি বলেছেন, না স্পোকস দ্য প্যাট্রিয়টিজম অ্যান্ড মার্টারডম, দে গ্লোরিফাই দ্য ওয়ার। অর্থাৎ প্রথম যে গ্রুপটা ছিল সেই গ্রুপের কবিরা কিন্তু এখানে রোম্যান্টিক পিকচারকে কিন্তু যুদ্ধক্ষেত্রে যে রোমান্টিক পিকচার, সেই রোমান্টিক পিকচারকে কিন্তু তুলে ধরেছেন। তারা প্যাট্রিয়টিজম, তারা হিরোইজম, গ্লোরি, এগুলোকে কিন্তু তুলে ধরেছেন তাদের কবিতার মধ্য দিয়ে। কিন্তু সেকেন্ড গ্রুপ যেটা ছিল সেই গ্রুপ কিন্তু তা করেনি, তারা কিন্তু রিয়েলিস্টিক পিকচার অফ ওয়ার, অর্থাৎ হরর যে সিন, অর্থাৎ হরর যে পিকচার, সেই পিকচারগুলোকে কিন্তু তাদের কবিতার মধ্যে তুলে ধরেছেন। দেখো আমি লিখেছি যে দে সেকেন্ড গ্রুপস পোয়েট স্পোকস দ্য হিপোক্রেসি অ্যান্ড হলোনেস অফ ওয়ার, দে রিভিল দ্য পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। অর্থাৎ তারা যুদ্ধের যে নেতিবাচক দিক বা নেগেটিভ যে দিকগুলো, সেই নেগেটিভ দিকগুলোকে কিন্তু তুলে ধরেছেন। ফার্স্ট গ্রুপের মতো কিন্তু নয়, তারা রোমান্টিক দিকগুলো কিন্তু তুলে ধরেননি। দেখো ফার্স্ট গ্রুপের মধ্যে কারা পড়ে? ফার্স্ট গ্রুপের মধ্যে পড়ে রুপার্ট ব্রুক, জুলিয়ান গ্রিনফিল্ড, জেসি পোপ। ওকে, আর সেকেন্ড গ্রুপের মধ্যে কে কে পড়ে? আমাদের কবি আছেন আর্থার রিম্বার্ড, সিগফ্রিড সেজন, উইলফ্রেড ওয়েন। ওকে, এই গেল ওয়ার পোয়েটের কিছু ইম্পর্টেন্স নোটস। দেখো এরপরে আমরা বলি যে আমাদের যে কবি আর্থার রিম্বার্ড, এই আর্থার রিম্বার্ডের ফুল নেম কি? না ফুল নেম ইজ জন নিকোলাস আর্থার রিম্বার্ড। ওকে, অর্থাৎ এখানে দেখো এই পুরো ফুল নেমটা কিন্তু মুখস্থ করে রাখবে, এগুলো শর্ট এবং এমসিকিউ দুটোতেই কিন্তু দেয়। ওকে, দেখো তারপরে আমি লিখেছি দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অরিজিনাল টাইটেল ইজ লা ডরমিউল ডু ভ্যাল। ওকে, অর্থাৎ আমাদের যে কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটার কিন্তু অরিজিনাল একটা টাইটেল আছে। সেই টাইটেলটা কি? না লা ডরমিওর ডিউ ভ্যাল। ওকে, এটা হলো ফ্রেঞ্চ ভাষায় লেখা, অর্থাৎ ফ্রান্সের কবি ছিলেন, অর্থাৎ তিনি ফ্রেঞ্চ ভাষায় কিন্তু এই কবিরা প্রথম লিখেছিলেন এবং পরে এটা ইংলিশে ট্রান্সলেট করা হয়। ওকে, দেখো এই পোয়েমটা, এই লা ডরমিউল ডিউ ভ্যাল, এইটা আমরা কোথায় পাবো? না ইট ওয়াজ ইনক্লুড ইন রিম্বার্ডস কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েসিস। অর্থাৎ পোয়েসিস বলে আর্থার রিম্বার্ডের একটা কবিতার সংকলন আছে, সেই সংকলনের মধ্যেই কিন্তু আমরা এই লা ডরমিউল ডিউ ভ্যাল এই টাইটেলটা কিন্তু, অর্থাৎ এই টাইটেলটা বা এই কবিতাটা কিন্তু আমরা পেয়ে যাব এই পোয়েসিসের মধ্য দিয়ে। ওকে, বা পোয়েসিস কবিতা সংকলনের মধ্য দিয়ে আমরা কিন্তু পেয়ে যাব। দেখো তারপরে আমি লিখেছি দ্য ফ্রেঞ্চ পোয়েম লা ডরমিউর ডিউ ভ্যাল ওয়াজ লেটার ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। ওকে,
ইংলিশে কী হিসেবে ট্রান্সলেট করা হয় না অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ফ্রেঞ্চ ভাষায় কিন্তু লা ডরমিউল ডিউ ভ্যাল, কিন্তু ইংলিশে সেটা ট্রান্সলেট করা হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কার দ্বারা না পল স্কিমিড, অর্থাৎ পল স্কিমিড প্রথম কিন্তু এই ফ্রেঞ্চ যে টাইটেলটা অর্থাৎ লা ডরমিউল ডিউ ভ্যাল এই পোয়েমটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে অর্থাৎ ইংরেজিতে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা কিন্তু ট্রান্সলেট করেন এবং লিখেন। ওকে, তারপর দেখো আমি একটা পয়েন্ট লিখেছি যে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ ফার্স্ট পাবলিশড, অর্থাৎ প্রথম প্রকাশিত হয়েছিল কোথায় না ইন অ্যান্থোলজিস দেস পোয়েটেস ফ্রান্সিসিয়া ইন 1888, অর্থাৎ 1888 খ্রিস্টাব্দে অ্যান্থোলজিক দেস পোয়েটেস ফ্রান্সিসিয়া এই সংকলনে কিন্তু প্রকাশিত হয় প্রথম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি। ওকে, দেখো এখানে আমি কোন ব্যাকগ্রাউন্ডে কবিতাটা লেখা হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডকে আমি তুলে ধরেছি। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ রিটেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার বিটুইন ফ্রান্স অ্যান্ড রাশিয়া, অর্থাৎ ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রের সময় কিন্তু এই কবিতাটা লেখা হয়েছিল, অর্থাৎ এই যুদ্ধক্ষেত্র যখন চলছিল সেই প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পোয়েম অ্যাবাউট ওয়ার, ওর আমরা সবাই জানি এই কবিতাটা কিন্তু পোয়েম অ্যাবাউট ওয়ার, অর্থাৎ আমাদের কবি কিন্তু ওয়ারের সাথে হচ্ছে জড়িত। ঠিক আছে, আর্থার রিম্বার্ড আমাদের যে কবি তার কিন্তু একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল ওয়ার সম্পর্কে। কারণ কি না, কারণ তিনি নিজেই একজন সোলজার ছিলেন। কোথাকার সোলজার ছিলেন না ইন দ্য ডাচ কলোনিয়াল আর্মি, অর্থাৎ ডাচ কলোনিয়াল যে আর্মি ছিল সেই ডাচ কলোনিয়াল আর্মির সাথে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন 1870 খ্রিস্টাব্দে। এবং কিছু মাস পরেই, 1 বছর পেরোনোর পরেই কিন্তু এই পোয়েমটা অর্থাৎ আর্থার রিম্বার্ডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা কিন্তু তিনি লিখে ফেলেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো সেই জন্য কিন্তু আমরা বলবো যে এই থ্রু দিস পোয়েম আর্থার রিম্বার্ড স্পিক্স এগেইনস্ট দ্য ওয়ার, অর্থাৎ এই পোয়েমটা কিন্তু একটা অ্যান্টি ওয়ার পোয়েম হতে পারে বা অ্যান্টি রোম্যান্টিক পোয়েম হতে পারে, অ্যান্টি রোম্যান্টিক ওয়ার পোয়েম। ওকে, সো সেই জন্য এখানে কবি কিন্তু বলেছেন যে থ্রু দিস পোয়েম রিম্বার্ড স্পিক্স এগেনস্ট দ্য ওয়ার অ্যান্ড আফোর্ডস দ্য পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কিন্তু কবি এগেনস্ট ওয়ার অর্থাৎ যুদ্ধের বিপক্ষে কিন্তু কথা বলেছেন এবং যুদ্ধের যে নেতিবাচক দিকগুলি সে ভয়াবহ করুণ দিকগুলি কিন্তু তুলে ধরেছেন। আর এই কবিতাটার মেন থিম কি না পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, এটা কিন্তু তোমরা সব মনে রাখবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স বা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জানিয়ে রাখি, এই যে কবিতাটা আমরা পড়ছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কিন্তু পেত্রাকান সনেট। ওকে, দেখো আমি এখানে লিখে দিয়েছি দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিটেন ইন দ্য সনেট ফর্ম অফ পেত্রাক, সো দিস পোয়েম ইজ কল পেত্রাকান সনেট। আর এই পোয়েমটার রাইম স্কিম কি না ABCB BEFE GGHIIJ। ওকে, সো চলো এরপর টেক্সটটা পড়া যাক। দেখো টেক্সটে কবি কি বলেছেন না, বলেছেন যে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ, অর্থাৎ এ স্মল গ্রিন ভ্যালি, স্মল মানে ছোট্ট, গ্রিন ভ্যালি মানে একটা সবুজ উপত্যকা, হোয়ার যেখানে এ স্লো, স্লো মানে ধীর গতি বা মন্থর যে গতি সেই গতিকে কিন্তু স্লো বলা হয়। স্ট্রিম মানে এখানে কিন্তু নদীকে বলা হয়েছে, স্ট্রিম মানে রিভার বা ছোট্ট নদী। ওকে, ফ্লোস মানে কি না প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই লাইনটার মানে কি না একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে প্রবাহিত হয়েছে ধীর বেগে একটি ছোট্ট নদী। অ্যান্ড তারপরে কি বলছেন, লিভস লং স্ট্র্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। অ্যান্ড মানে এবং, লিভস মানে দেখতে, লিভস মানে এখানে কিন্তু ত্যাগ করা নয়, এখানে লিভস মানে দেখতে বা লুকস লাইক। লং স্ট্র্যান্ড মানে একটা লম্বা বা দীর্ঘ ফিতার মতো দেখতে। অফ সিলভার মানে আমরা সবাই জানি রূপালি যে রং, সেই রঙকে বলা হয়েছে অন কিসের ওপর না অন ব্রাইট গ্রাস, ব্রাইট মানে উজ্জ্বল ঘাসের ওপর। ওকে, দেখো এটার মানে হলো যে এবং এটাকে দেখতে লাগছে উজ্জ্বল ঘাসের ওপর লম্বা রূপলি ফিতার মতো। ওকে, এখানে দেখো এই লং স্ট্র্যান্ড যে কথাটা, এই লং স্ট্র্যান্ড বা লম্বা ফিতা যে এই ফিতাটা বলতে কি বোঝানো হয়েছে না ইয়ে রিফার্স টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এখানে কিন্তু প্রথমেই কবি কিন্তু এখানে একটা রোমান্টিক এবং বিউটিফুল যে নেচার সেই নেচারকে কিন্তু এখানে তুলে ধরছেন।
ওকে, প্রথমে কিন্তু আমরা কেউই বুঝতে পারবো না যে এটা একটা ওয়ার পোয়েম, কিন্তু লাস্ট লাইনটা কিন্তু শকিং এবং লাস্ট লাইনটার দ্বারা কিন্তু আমরা বুঝে যাব যে এটা একটা ওয়ার পোয়েম এবং ওয়ারের যে ভয়াবহ যে দিকগুলো সেই দিকগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে জেনে যাব। সো দেখো এখানে যে নেচারের কথা, রোম্যান্টিক নেচার, সেই নেচারটাকে এখানে তুলে ধরেছেন। বিউটিফুল যে সৌন্দর্যটা এখানে কবি বলেছেন যে একটা সবুজ উপত্যকা যেখানে প্রবাহিত হচ্ছে ধীর বেগে একটা ছোট্ট নদী এবং এটাকে দেখতে লাগছে উজ্জ্বল ঘাসের ওপর লম্বা রুপোলি ফিতের মতো। অর্থাৎ এই রুপোলি ফিতের মতো কীটাকে দেখতে লাগছে না, নদীর যে স্রোতটা যে বয়ে আসছে ছোট্ট নদী, সেই ছোট্ট নদীর স্রোতটাকে কিন্তু এখানে রুপোলি ফিতের মতো লাগছে, তাই এটাকে কিন্তু রুপোলি ফিতের মতো বলা হচ্ছে। ওকে, তারপরের লাইনে দেখো কবি কি বলছেন, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ। অর্থাৎ ফ্রম দ্য মাউন্টেন টপ মানে পাহাড়ের চূড়ো, স্ট্রিম মানে প্রতিফলিত হচ্ছে। কোথা থেকে প্রতিফলিত হচ্ছে না, মাউন্টেন টপ থেকে। কি প্রতিফলিত হচ্ছে না, সানস রেস অর্থাৎ সূর্যের রশ্মি প্রতিফলিত হচ্ছে। তার মানে এই লাইনটার মানে কি না, পাহাড়ের চূড়ো থেকে প্রতিফলিত হচ্ছে সূর্যরশ্মি। তারা কি করছে সেই সূর্যরশ্মিটা না, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে ফিল মানে পরিপূর্ণ করে বা ভরিয়ে দেয় বা ভরে দেয়। কি ভরে দেয় না, দ্য হলো মানে সেই উপত্যকাটা যেটা দুটো পাহাড় বা দুটো ভ্যালি উপত্যকার মধ্যে অবস্থিত। ওকে, অর্থাৎ বিটুইন দি টু ভ্যালি বা টু মাউন্টেন, সেই মাউন্টেনের জায়গাটাকে কিন্তু বলছে হলো। দেখো আমি এখানে কিন্তু তুলে দিয়েছি হলো মানে দ্য ভ্যালি বিটুইন দ্য টু মাউন্টেন্স। ওকে, এই হলোটাকে ভরিয়ে দিচ্ছে ফুল অফ লাইট। কার ফুল অফ লাইট না, সূর্যরশ্মি, অর্থাৎ সূর্যের যে রশ্মিটা সেই রশ্মি দিয়ে কিন্তু এই যে হলোটা সেই হলোটাকে কিন্তু ভরিয়ে দিচ্ছে। ওকে, আশা করি প্রথম 4টে লাইন তোমরা বুঝতে পেরেছো। প্রথমে কবি বলতে চেয়েছেন যে একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট্ট ধীর বেগে একটি ছোট্ট নদী প্রবাহিত হচ্ছে এবং এটাকে দেখতে লাগছে কিসের মতো না, উজ্জ্বল ঘাসের ওপর লম্বা রূপালি ফিতের মতো, এবং পাহাড়ের চূড়া থেকে প্রতিফলিত হচ্ছে সূর্যরশ্মি এবং সেই সূর্যরশ্মিটা কী করছে না, উপত্যকাকে ভরে দেয় আলোতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপরের লাইনে কবি বলেছেন যে এ সোলজার একটি সৈনিক, ভেরি ইয়াং মানে খুব কম বয়সী, লায়েস মানে শুয়ে থাকা, ওপেন মাউথ মানে হাঁ করে শুয়ে আছে। ওকে, এ পিলো মানে বালিশ, মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। অর্থাৎ একটা বালিশ মেড অফ মানে তৈরি, মেড অফ কিসের তৈরি না, ফানের তৈরি, সেই জন্য কিন্তু মেড অফ ফার্ন মানে ফানের তৈরি, বিনিথ মানে নিচে, হিজ হেড মানে আমরা এখানে কি জানবো, হিজ হেড মানে এখানে এই যে সোলজার, এই সোলজারটাকে কিন্তু এখানে হিজ হেড অর্থাৎ সোলজারের যে মাথা সেই মাথাটাকে কিন্তু এখানে হিজ হেড বলা হয়েছে। ওকে, সো এর মানে কি না, তার মাথার নিচে রয়েছে ফানের তৈরি একটি বালিশ। ওকে, সে কি করছে না, অ্যাসলিপ সে ঘুমন্ত, স্ট্রেচ ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ, স্ট্রেচ মানে প্রসারিত রয়েছে, কোথায় প্রসারিত হয়ে আছে সে বা কোথায় প্রসারিত আছে না, ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ মানে ঘন ঝোপঝাড় বা বুশেস, ইংরেজিতে বুশেস বলে। ওকে, সে ঘন ঝোপঝাড়ের মধ্যে সে প্রসারিত রয়েছে, সে ঘুমন্ত। তারপরে কি বলছে দেখো কবি এখানে বলছে সে পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসকেট বেড। অর্থাৎ সে পেল বিবর্ণ এবং ফ্যাকাশে হয়ে আছে, ইন হিজ ওয়ার্ম মানে উষ্ণ, গ্রিন মানে সবুজ, সানসকেট মানে রৌদ্রস্নাত। অর্থাৎ এত যে রোদ দিচ্ছে সূর্যরশ্মি, সেই সূর্যরশ্মির দ্বারা সে রৌদ্রস্নাত, অর্থাৎ অর্ধেকটা স্নান করে গেছে ঘামের দ্বারা বা রৌদ্রস্নাত, রোদের দ্বারা স্নাত হয়ে গেছে বা রৌদ্রস্নাত বলে, সে রৌদ্রস্নাত হয়ে আছে। ওকে, তাহলে পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসকেট বেড, অর্থাৎ সে উষ্ণ সবুজ রৌদ্রস্নাত বিছানার ওপর বিবর্ণ এবং সে ফ্যাকাশে। কেন, এটার উত্তরে কিন্তু আমরা শেষের লাস্টে কিন্তু পেয়ে যাব। দেখো তারপরেই কিন্তু কবি বলছেন যে হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি রয়েছে অ্যামাং মানে মধ্যে, দি ফ্লাওয়ার্স মানে ফুলের মধ্যে, হি স্লিপস সে ঘুমায়, তার পাগুলি রয়েছে ফুলের মধ্যে কিন্তু সে ঘুমায়। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইল, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস মানে আমরা জানি শিশু,
0 বছর থেকে 2 বছরের বাচ্চাকে কিন্তু আমরা ইনফ্যান্টস বলি। সেই ইনফ্যান্টসের যে স্মাইলটা বা হাসিটা, সেই হাসিটাকে কি বলেছেন না জেন্টেল, নম্র, উইদাউট গাইল মানে কোনো রকম ছলনা চাতুরি ছাড়াই কিন্তু বা ছলনাহীন ছাড়াই কিন্তু তার হাসিটা নম্র, জেন্টেল। এটা কিন্তু কবি বলেছেন যে এই যে সোলজারটা কিন্তু এখানে ওপেন মাউথ একটা কম বয়সী সোলজার, সে শুয়ে আছে এবং তার মাথার নিচে ফানের তৈরি একটি বালিশ আছে। সে ঘুমন্ত, তা প্রসারিত রয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্যে। সে উষ্ণ সবুজ রোদস্নাত বিছানার ওপর বিবর্ণ এবং ফ্যাকাশে। তার পাগুলি রয়েছে ফুলের মধ্যেই। সে ঘুমায়। তার হাসি একটি ছোট্ট শিশুর মতো নম্র এবং ছলনাহীন। আর নেচার, তারপরে দেখো কবি কি বলছেন যে আর নেচার, ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো, হি মে ক্যাচ কোল্ড, সে ঠান্ডা হয়ে যেতে পারে। দেখো কবি এখানে কিন্তু হতাশা প্রকাশ করছে এবং কবি চাইছেন যে তিনি যাতে ঠান্ডা হয়ে না যায়, সেই জন্য কিন্তু তিনি এখানে রিকোয়েস্ট করছেন যে আর নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণে রেখো, সে ঠান্ডা হয়ে যেতে পারে। তারপরের লাইনে কিন্তু কবি বলছেন দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। দ্য হামিং ইনসেক্টস মানে গুঞ্জনরত যে পতঙ্গরা, অর্থাৎ মৌমাছি, যে সেই গুঞ্জনরত যারা পতঙ্গ আছে গুনগুন করে, সেই পতঙ্গরা কি করতে পারবে না, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিরক্ত করতে পারবে না। এই লাইনের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা টাচ বা একটা সেন্স পেয়ে যাচ্ছি যে হামিং ইনসেক্ট অর্থাৎ গুঞ্জনতর পতঙ্গরা কিন্তু তার বিশ্রামকে কিন্তু বিরক্ত করতে পারবে না, কারণ আমরা পরে জানতে পারবো সে মৃত। সেই জন্যই কিন্তু এই গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে বা তার ঘুমকে ভাঙিয়ে দিতে পারবে না বা তাকে বিরক্ত করতে পারবে না। দেখো এখানে তারপরেও কিন্তু কবি বলছেন যে হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যালোকে ঘুমায়। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, এই লাইনটাকে সাজালে এরকম হয় যে হি স্লিপস ইন সানলাইট অ্যাট পিস, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অর্থাৎ সেই সূর্যালোকে ঘুমায়। কিভাবে ঘুমায় না, সে শান্তিতে ঘুমায়, একটি হাত রয়েছে তার বুকের ওপর। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, ইন হিজ সাইড মানে তার শরীরের পাশে রয়েছে কি রয়েছে না দ্য 2 রেড হোলস, অর্থাৎ 2টো রেড হোলস বা 2টো লাল গর্ত রয়েছে। এই লাল গর্তটার দ্বারা আমরা কি বুঝবো, বা 2টো যে রেড হোলস রয়েছে, এই দ্য 2 রেড হোলস রিফার্স দ্য 2 বুলেট উন্ডস মার্কড বাই ব্লাড, অর্থাৎ এই লাস্ট লাইনের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেলাম যে একটা শকিং ইমেজ, যে এই যে সোলজারটা রয়েছে, এই সোলজারটা কিন্তু কজালিটি অফ ওয়ার, অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রের দ্বারা বা যুদ্ধক্ষেত্রে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এই 2টো বুলেটের দ্বারা, অর্থাৎ তার শরীরের এক পাশে কিন্তু রয়েছে 2টো লাল গর্ত। প্রথমে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা একটা শকিং পোয়েম বা ওয়ার পোয়েম, কিন্তু আস্তে আস্তে যত প্রগ্রেস হচ্ছে তত প্রগ্রেসের ফলে কিন্তু আমরা এটা জানতে পারলাম যে এটা একটা ওয়ার পোয়েম। ওকে, সো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই বাই, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।